সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা বলেন, এমন একটি অর্থনীতি গড়তে হবে যেখানে কেউ পিছিয়ে থাকবে না, প্রতিটি মানুষ সম্মান, সমান সুযোগ ও নিরাপত্তা পাবে। দারিদ্র্য, বৈষম্য ও আর্থিক অস্থিরতা দূর করতে 5টি অগ্রাধিকার গুরুত্বপূর্ণ। এগুলো হলো ন্যায্যকর ব্যবস্থা, সামাজিক ব্যবসা, ঋণ শাসন ও আর্থিক কাঠামো সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং দুর্বল জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ। দারিদ্র্য কারো স্বপ্নের পথে বাধা হতে পারে না। একজন নারী যখন নিজের পায়ে দাঁড়ায়, যুব সমাজ প্রযুক্তি ও সৌরশক্তির ব্যবহার করে, আর বঞ্চিত শিশুরা শিক্ষা ও স্বাস্থ্য সেবা পায়, তখন সত্যিকারের পরিবর্তন ঘটে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা বিশ্বাস করি দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বছরে 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। আমরা আমাদের ওপর নির্ভরশীল মানুষের কণ্ঠস্বর শোনার দায়িত্ব নিচ্ছি। দেশীয় সম্পদ উত্তোলন, অবৈধ অর্থপ্রবাহ প্রতিরোধ, উন্নয়ন ব্যাংকগুলোর ক্ষমতায়ন এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এই নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারোয়ার। জনাব মোস্তফা সারোয়ার, আপনাকে স্বাগত। আমি প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি যে গাজা ইস্যুতে যুদ্ধবিরতির দাবি কতটা জোরালো ভাবে তোলা হয়েছে? জোরালো আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যেটা হয়েছে, মুসলিম দেশগুলোর সঙ্গে 8টা দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে এবং এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই যুদ্ধ বন্ধ করতেই হবে বা আমাদের বন্ধ করতে হবে, এই ধরনের কথা উনি বলেছেন। আমি প্যারাফ্রেজ করলাম। আর এই মিটিংটা হওয়ার পরে কোনো কিন্তু যৌথ ইশতেহার বের হয়নি, কাজে আমরা পুরো জানতে পারবো না যে ওখানে কি কি আলোচনা হয়েছে। তবে এই মিটিং থেকে বের হয়ে এসে তাইয়েব এরদোয়ান, যেটা মানে তুরস্কের প্রেসিডেন্ট, উনি এসে বলেছেন যে উনি মানে যে বৈঠকটা সার্থক হয়েছে, এটা উনি বলেন সাফল্য হয়েছে বৈঠকের। আমি প্যারাফ্রেজ করলাম। তার অর্থ যে মনে হচ্ছে যে একটা আশার আলো রয়েছে। এখন আমরা যদি দেখি এখানে কারা কারা ছিল, আমরা দেখলাম যে এখানে আমাদের অঞ্চল থেকে মানে সাউথ ইস্ট এশিয়া থেকে ইন্দোনেশিয়া, পাকিস্তান সাউথ এশিয়া থেকে, আর ওদিকে ইউনাইটেড আরব আমিরাত, কাতার, তারপরে আপনার সৌদি আরবিয়া, তুরস্ক, ইজিপ্ট, জর্দান, এরা ছিলেন। কিন্তু লক্ষ্য করে দেখুন যে এই বৈঠকে কিন্তু বাংলাদেশকে ইনক্লুড করা হয়নি। এটা আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ রইল যে কেন আমরা ইনক্লুডেড হলাম না। কারণ জনসংখ্যার দিক থেকে বিশাল মুসলিম জনসাধারণ মানে জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক, কাজে কেন আমরা এই মুসলিম মিটিং এর মধ্যে আমরা ইনক্লুডেড হলাম না? জর্দানের পপুলেশন আমাদের চেয়ে অনেক কম, এভাবে দেখতে হবে। আবার ইন্দোনেশিয়া অনেক দূরে গাজা থেকে, আমরা তার কাছে। তো এখানে আমার মনে হচ্ছে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক কোর হয়তো চেষ্টা করেছে, কিন্তু কি কারণে এটা যে সার্থক হয়নি তা আমি বলতে পারবো না। তবে এই আলোচনাতে যেটা দেখা গেল যে মনে হচ্ছে একটা যুদ্ধবিরতির আশা সঞ্চার হয়েছে। তবে অন্য আরো একটা জিনিস আমাদের ভাবতে হবে যে যুক্তরাষ্ট্রের কিন্তু ইসরায়েলের প্রতি তার বায়াস রয়েছে, কাজেই সে একজন নিরপেক্ষ মিডিয়েটর হিসেবে কতটা মানে মানে তাকে বিশ্বাস করা যায় সেখানে একটা প্রশ্ন থাকবেই। আমরা দেখব যে রেজাল্ট। কিন্তু একটা জিনিস এখানে হয়েছে যে ম্যাক্রো, যে আপনার ফ্রান্সের যে প্রেসিডেন্ট, তার একটা বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে গাজায় যদি যুদ্ধবিরতি করতে না পারেন, ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, তাহলে আপনার কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে নোবেল প্রাইজ পেতে হলে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ এখানেই সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হচ্ছে। এখানেই আপনার 65,000-এর বেশি লোক মারা গেছে, 1,67,000 লোক আহত হয়েছে
এবং তার মধ্যে নারী এবং পুরুষের সংখ্যা, নারী এবং শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। কাজেই এই গাজার যে একটা ব্যাপার, এটা অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি এই প্রথমবার দেখলাম যে কাতার, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত এরা মনে হচ্ছে অনেকটা আগের চেয়ে সিরিয়াস হচ্ছে। আমার যা মনে হচ্ছে যে টু স্টেট সলিউশনের আশা করা যেতে পারে, কারণ এটা কিন্তু যুক্তরাষ্ট্রেরও কিন্তু পলিসি। এখন পর্যন্ত কিন্তু এ থেকে যুক্তরাষ্ট্র অফিসিয়ালি সরে আসেনি। কাজে দুটো রাষ্ট্র যদি হয়, প্যালেস্টাইন রাষ্ট্র, আপনি লক্ষ্য করে দেখুন 193টা দেশের মধ্যে জাতিসংঘের 157টা দেশ কিন্তু একে দিয়েছে, রেকগনিশন দিয়েছে প্যালেস্টাইনকে। আবার যারা দেয়নি, আপনি লক্ষ্য করেন যেমন জাপান, জাপানের প্রধানমন্ত্রী উনি কিন্তু খুব জোর গলায় প্যালেস্টাইন ইস্যুকে সমর্থন করেছেন, কিন্তু উনি রেকগনিশন দিতে হয়তো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপে জাপান হয়তো দিতে পারেনি। তারা হয়তো সব একত্রে দেবে। কাজে আমি অনেকটা আশাবাদী, আই এম হোপফুল। আর এই হত্যাকাণ্ড, এই যে জঘন্য ব্যাপার ঘটছে, এটা তো কন্টিনিউ যদি করতে থাকে, তাহলে তো পৃথিবীর কাছে আমাদের ন্যায় নীতি এগুলো কোথায় গেল? আর এই জন্য আমি আশাবাদী একটা কিছু হবে। আচ্ছা, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের ভূমিকা কতটা সফল মনে হচ্ছে আপনার কাছে? না, জাতিসংঘ এখানে তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে গাজাকে হেল্প করার জন্য, এবং অন্যান্য অনেক। আপনি লক্ষ্য করে দেখবেন যে আয়ারল্যান্ড থেকে যে দস্তুর মতো জাহাজের কারাভা নিয়ে আয়ারল্যান্ডের লোকরা যাচ্ছে ওখানে, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছে। ইউনাইটেড নেশন মানে চেষ্টা করছে। আমার মনে হয় যে মানবিক সাহায্যের ব্যাপারটা এটা ইউনাইটেড নেশন করতে পারে, কিন্তু ব্যাপারটা কি, অর্থ আপনি কোথায় পাবেন? এই অর্থ যোগান দিতে হলে তো আবার যুক্তরাষ্ট্র এবং তার যারা বন্ধু বান্ধব আছে যাদের কাছে। আমি এখানে একটা উল্লেখ করব যে গাজাতে সাহায্য, অর্থ সাহায্য এবং অন্যান্য সাহায্য ইউরোপিয়ান ইউনিয়ন এখন সবচেয়ে বেশি, সেকেন্ড যুক্তরাষ্ট্র। আগে যুক্তরাষ্ট্র এক ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন সেকেন্ড ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যে মানে আরব দেশগুলো এত ধনী, তাদের হাতে এত টাকা। যেমন ধরেন কাতার, সে $500 বিলিয়ন কাছাকাছি দিয়ে একটা প্লেন উপহার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু গাজার মানে মানবিক সাহায্য এবং রিকনস্ট্রাকশনে এ পর্যন্ত আমি তাদের অবদানটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের তুলনায় তুচ্ছ। এটা খুব দুঃখজনক। আমি সর্বশেষ যে প্রশ্নটি করতে চাচ্ছি যে জাতিসংঘ কি বাস্তবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারছে কিনা? এটা আপনার খুব ভালো একটা প্রশ্ন হয়েছে। কেন আমি বলবো যে যুক্তরাষ্ট্রের যে মেইন কারণে যে যুক্তরাষ্ট্র গঠন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সেটার কিন্তু মেইন উদ্দেশ্য ছিল শান্তি। কিন্তু এই শান্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের মানে ইউনাইটেড নেশনসের কোনো নেই, ততটা তার মানে আর কি ভূমিকা আমরা দেখছি না। তার কারণ যুক্তরাষ্ট্রে মানে ইউনাইটেড মানে শান্তি হবে কি হবে না এ নির্ভর করে ওই যে 5 জন ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট মেম্বার্স অফ দ্য সিকিউরিটি কাউন্সিল, তাদের উপরে নির্ভর করে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপরে এই মানে বিভিন্ন যুদ্ধগুলোর। কাজে এখানে মানে একে মনে হয় অসহায়, মানে ইউনাইটেড নেশনস অনেকটা অসহায়। তাদের নাকের ডগা দিয়ে কিন্তু একজন আরেকজনকে আক্রমণ করছে, তারা কিছু করতে পারছে না। হ্যাঁ, আসল যে উদ্দেশ্য ছিল ইউনাইটেড নেশনসের, সেটা যেন আমার মনে হয় লঙ্ঘিত হচ্ছে। ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।